সো হে গাইস, ঘটনাটা ঘটে 2024-এর শেষের দিকে। 10ই নভেম্বর রাত প্রায় 9টার সময় ইটাওয়া রেলওয়ে স্টেশনে মূর্ধর এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ন্যাচারালি ট্রেন যখন চলা শুরু করে তার আগে ট্রেনের স্পিড খুব কম থাকে, তাই ট্রেনের সামনে যদি কোনো ঘটনা ঘটে তাহলে ট্রেনটা থামানো সম্ভব। তাই মূর্ধর এক্সপ্রেসের চালক যিনি ছিলেন তিনি যখন ট্রেনটা চালানো শুরু করেন তিনি দেখেন লাইনে কেউ একজন শুয়ে রয়েছে। তাই যেহেতু ট্রেনের স্পিড কম ছিল তাই ড্রাইভার ট্রেনটা থামাতে সক্ষম হন। এরপর আরপিএফ গিয়ে সেই লোকটাকে রিকভার করে, যার নাম মুকেশ বর্মা, একজন জুয়েলারি শপের মালিক, সোনা ব্যবসায়ী। অন্যদিকে এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরে ইটাওয়া জেলার লালপুরা এলাকার কাছাকাছি কোতোয়ালি পুলিশ স্টেশনের এসএসপি সঞ্জয় কুমার বর্মা, এসপি সিটি অভয়নাথ ত্রিপাঠী, সাথে সিও সিটি অমিত কুমার সিং তাদের টিম নিয়ে লালপুরা এলাকার কাছাকাছি এই বাড়িতে পৌঁছে যান। কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল এই বাড়িতে নাকি পুরো পরিবার আত্মহত্যা করেছে। পুলিশ টিম যখন এই বাড়িতে এন্টার করে সেখান থেকে চারটে লাশ উদ্ধার করে। 45 বছরের রেখা বর্মা, বড় মেয়ে 22 বছরের ভাব্যা বর্মা, সাথে 16 বছরের মেয়ে এবং 12 বছরের ছেলে কাব্যা ও অভিষ্ট বর্মা। কিন্তু লক্ষ্য করার বিষয়, বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তিনি মিসিং। আর পুলিশের কাছে এই ইনফরমেশনটাও ছিল যে তিনিও আত্মহত্যা করতে গেছেন। তাই পুলিশ অফিসাররা প্রথমে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যিনি ছিলেন তাকে খোঁজা শুরু করে। এদিকে আরপিএফ যে লোকটাকে ট্রেন লাইন থেকে উদ্ধার করেছিল, যার নাম মুকেশ বর্মা, যিনি আর কেউ নন ওই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। আরপিএফ যখন তাকে প্রশ্ন করে তিনি জানান তিনি এবং তার পুরো পরিবার আত্মহত্যা করতে চাইছিল। আর এই এতটুকু জানার পর আরপিএফ মুকেশ বর্মাকে নিয়ে কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। এরপর পুলিশের প্রশ্নের সামনে একটা গল্প সামনে আসে। মুকেশ এবং তার স্ত্রী মিলেই নিজেদের সহমতিতে তারা আত্মহত্যা করতে চাইছিল। কারণ এর আগেও মুকেশ যখন আত্মহত্যা করতে গিয়েছিল তার স্ত্রী তাকে বারবার থামিয়ে দিত আর বলতো, তুমি যদি চলে যাও তাহলে আমাদের কি হবে, তাই তুমি যেখানে যাবে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। সেই মতো স্বামী স্ত্রী মিলেই তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল। অ্যাকচুয়ালি আত্মহত্যার কারণটা ছিল পারিবারিক কলহ, ঋণ এবং আর্থিক সমস্যা, যেটা মুকেশ এবং তার পরিবার সহ্য করতে না পেরেই এই পদক্ষেপটা নিতে চাইছিল। আসলে মুকেশ স্বীকার করে গত 10 বছর ধরে সে অত্যাধিক আর্থিক সংকটে ভুগছিল। আর 2021-এ তার ছোট ভাই, যে তার দোকানে বসতো, সে মারা যায়। ফলে দোকান চালানোর মতো কেউ ছিল না, তাই দোকানটা মুকেশ প্রায় 16 লক্ষ টাকায় বিক্রি করে দেয়। এরপর মুকেশ ভেবেছিল সেই 16 লক্ষ টাকা নিয়ে দিল্লিতে গিয়ে একটা ঘর কিনবে আর সেখানেই তার পরিবার সমেত থাকবে। কিন্তু ঘর কেনার আগে সবকিছু ওলটপালট হয়ে যায়। মুকেশ তার 16 লক্ষ টাকার মধ্যে 15 লক্ষ টাকা তার আত্মীয়দের ধার দিয়ে দেয়। সে আত্মীয়দের অনুরোধ ফেলতে পারেনি। তার আত্মীয়রা মুকেশকে বিশ্বাস করিয়েছিল তারা সমস্যায় পড়েছে, তারা খুব শিগগিরই এই টাকা ফেরত দেবে। কিন্তু সময়ের পর সময় চলে যায়, আত্মীয়রা সেই টাকা ফেরত দেয় না। অন্যদিকে মুকেশ তার ভাইদের সাথেও সমস্যা শুরু হয়। মুকেশের মতে তার ভাইরা নাকি তার ভাগের সম্পত্তিটা হাতে নিতে চাইছিল, সেটাও মুকেশের কাছে একটা মানসিক টানাপোড়েন ছিল। এই সব কিছু সহ্য করতে না পেরে যার জন্য মুকেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল। আর আমি আগেই যেটা বললাম, মুকেশের স্ত্রী তাকে বারবার আটকে দিত। আর মুকেশ স্বীকার করে নিয়েছিল সে এবং তার স্ত্রী রেখা মিলেই এই আত্মহত্যার সিদ্ধান্তটা নিয়েছিল। এরপর মুকেশের মুখ থেকে যে গল্পটা বের হয় সেটা এমন। প্রথমে মুকেশের স্ত্রী রেখা, সে প্রথমে আত্মহত্যা করার চেষ্টা করে, চেয়ারে ওঠে, দড়িটা পাখায় লাগাতে যায়। কিন্তু রেখা যেহেতু একটু স্বাস্থ্য সুস্থ মতো, তাই সে আত্মহত্যা করতে বা দড়িটা লাগাতে ব্যর্থ হচ্ছিল। তারপর মুকেশও তাকে অনেকবার চেষ্টা করে, কিন্তু সেও ব্যর্থ হয়। তারপর রেখা মুকেশকে জানায়, আমাকে ঘুমের ওষুধ দিয়ে দাও যাতে আমার কোনো যন্ত্রণা না হয়, তারপর দড়ি দিয়ে তুমি আমাকে শেষ করে ফেলবে। স্ত্রীর কথা মতো মুকেশও প্রথমে স্ত্রীকে ঘুমের ওষুধ দেয়, তারপর দড়ি দিয়ে নিজের হাতেই রেখাকে খুন করে ফেলে। नहीं रस्सी सोई ना, पहले वो लड़की मैडम अंडा हम भी नहीं लगा पा रहे थे, तो वो नीचे गिर रही थी, डॉक्टर ने बोले ऐसा दवाई दे दो घबराहट वाली, तो एक बार जो तुम्हें करना करिए मैं लेटा दी। এখন পুলিশের কাছে একটা প্রশ্ন ছিল। মুকেশের স্ত্রী রেখা যদিও বা এই সিদ্ধান্তে সহমতি ছিল, কিন্তু রেখার তিনজন সন্তান, তারাও খানিকটা হলেও বড় হয়ে গেছিল, তাই তারাও কি এই সিদ্ধান্তে সহমতি ছিল? তারাও কি নিজের সহমতিতে এই পদক্ষেপটা নিতে চেয়েছিল? তখন মুকেশ উত্তর দিয়েছিল, না, তার সন্তানরা কেউই এই সিদ্ধান্তে
সহমতি তো দূরের কথা, কেউই জানতোই না। আসলে স্বামী স্ত্রী মিলে যখন এই সিদ্ধান্তটা নেয়, আর সেই সিদ্ধান্ত মতো রেখা যখন আগেই মারা যায়, তারপর মুকেশ নিজে গিয়ে তার সন্তানদের খুন করে ফেলে। সব থেকে আশ্চর্যের এবং ভয়ঙ্কর ব্যাপার ছিল, মুকেশ যখন তার সন্তানদের খুন করছিল তখন তার সন্তানরা তাকে প্রশ্ন করেছিল যে বাবা, তুমি আমাদের সাথে কি করছো? তখন মুকেশ উত্তর দিয়েছিল, আমি এবং তোমার মা চলে যাওয়ার পরে তোমাদের দেখার মতো কেউ থাকবে না, তাই তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, তোমরা চোখ বন্ধ করো। তারপর মুকেশ নিজের হাতেই তার সন্তানদের খুন করে ফেলে। এরপর পুরো পরিবারকে শেষ করে দেওয়ার পর মুকেশ নিজেও পৌঁছে গেছিল রেল স্টেশনে আত্মহত্যা করার জন্য। এখন পুরো পরিবার যেহেতু মারা গেছিল আর খবরটাও বাড়ির লোকেদের দেওয়া প্রয়োজন ছিল, তাই মুকেশ আত্মহত্যা করার আগে মুকেশের স্ত্রী রেখার ফোন থেকে 4 জনের ছবি দিয়ে স্ট্যাটাস দেয় এবং হোয়াটসঅ্যাপে ক্যাপশন লেখে, ये लोग सब खत्म, মানে এরা সবাই শেষ। এরপর নিজেও একটা সুইসাইড নোট লেখে আর সেটা সিও সিটি অমিত কুমার সিং এর কাছে হোয়াটসঅ্যাপে সেন্ড করে। আর উত্তরপ্রদেশ হেল্পলাইন নম্বর 112-তে ফোন করে সে নিজেই এই আত্মহত্যার খবরটা পুলিশকে দেয়। এছাড়াও সেই সুইসাইড নোটে এটাও লেখা ছিল, তার টাকা পয়সার আর্থিক সমস্যা, তার আত্মীয় এবং তার ভাইরা তার সম্পত্তি আত্মসাৎ করেছে, সেই সব কিছু লেখা ছিল। তার মানসিক সমস্যা সব কিছু সেই নোটে উঠে আসে, যার ফলে সেই নোটের ভিত্তিতে পুলিশ পরে মুকেশের 2 ভাই অখিলেশ বর্মা এবং মনোজ কুমার বর্মাকে গ্রেপ্তারও করেছিল। তবে তার ভাইয়েরা জানিয়েছিল যে তার ভাই মুকেশ মিথ্যে কথা বলছে, মিথ্যে বলে ভাইয়েদের এই মামলায় ফাঁসাচ্ছে। মুকেশ কোনো আর্থিক সমস্যা, কোনো মানসিক টানাপোড়েনের মধ্যে ছিল না। এছাড়াও মুকেশ সেই নোটে এটাও লিখেছিল যে মুকেশ নিজেও আত্মহত্যা করতে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, কারণ মুকেশের মতে মুকেশের উপর দিয়ে মূর্ধর এক্সপ্রেসের 7টা বগি পাস করে যায়, কিন্তু মুকেশের কোনো ক্ষতি হয় না, যেটাই পুলিশের মনে সন্দেহ তৈরি করে। এখন পুলিশের কাছে আরও একটা প্রশ্ন ছিল। মুকেশ বলেছিল ঘটনাটা ঘটেছে সকালবেলা, তাহলে মুকেশ রাত্রেবেলা কেন আত্মহত্যা করতে গেল? পুরো দিনের 15 ঘন্টা সময় কেন লাগালো মুকেশ সেই আত্মহত্যার নোটটা পুলিশের কাছে পাঠানোর জন্য? সে কেনই বা রাত্রেবেলাটা বেছে নিল এই আত্মহত্যা করার জন্য? পুলিশের তো মুকেশের উপর এমনিতেই সন্দেহ ছিল, কারণ আরপিএফের কাছ থেকে পুলিশ জানতে পেরেছিল মূর্ধর এক্সপ্রেস দাঁড়িয়েছিল, কিন্তু মুকেশের বয়ান ছিল তার উপর দিয়ে 7টা বগি পার হয়ে গেছে, তা সত্ত্বেও তার কিছুই ঘটেনি। তাই সন্দেহ তো মুকেশের উপর ছিলই। এরপর ইনভেস্টিগেশনে পুলিশ যখন মুকেশের মোবাইলের কল ডিটেলস রেকর্ড সিডিআর বের করে, ঠিক তখনই মুকেশের পুরো মিথ্যে গল্পটা ফাঁস হয়ে যায়। আসলে মুকেশ সারাদিন প্রায় 20 জন লোকের সাথে কথা বলেছিল, তার ভাই, তার আত্মীয়, এমনকি তার বড় দাদা যে পূজা করছিল তাকেও ফোন করেছিল। সবথেকে আশ্চর্যের বিষয়, কেউই অনুমান করতে পারেনি যে মুকেশ তার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার পর তাদেরকে ফোন করছে। তদন্তে উঠে আসে সেই 20 জন লোকের মধ্যে একটা নাম্বারে মুকেশ বারবার ফোন করেছিল। পুলিশ বুঝতে পারে মুকেশ বাকি যে 20 জন লোকের সাথে ফোনে কথা বলেছিল সেটা মূল নাম্বারটা চাপা দেওয়ার জন্য, যাতে কেউ বুঝতে না পারে। এখন নাম্বারটি ছিল কানপুরের বাসিন্দা সোয়াতি সোনির, যার নিজেরও 2 সন্তান এবং সেও ডিভোর্সি। সেই নাম্বারের তথ্য পাওয়ার পর কিছুটা হলেও পুলিশ পুরো কেসটা বুঝতে সহজ হয়ে যায়। আসলে সাল 2019-20 নাগাদ মুকেশের সাথে সোয়াতির দেখা হয়, আর তারপর থেকেই তাদের মধ্যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়। আর মুকেশ যেহেতু সোনা ব্যবসায়ী ছিল, টাকা পয়সা সব কিছু তার কাছে ছিল, তাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে তাদের কোনো অসুবিধা হয়নি। এখানে আরও একটা বিষয় জানার, রেখা মুকেশের দ্বিতীয় স্ত্রী। মুকেশের প্রথম স্ত্রী ছিল নিতু। আসলে সাল 2002-এ মুকেশের প্রথম বিয়ে হয়, তবে বছর ঘুরতে না ঘুরতেই 2 বছরের মধ্যেই নিতুর ক্যান্সার ধরা পড়ে, আর সাল 2005-এই নিতু মারা যায়। এছাড়াও নিতুর থেকে মুকেশের একজন সন্তানও ছিল, ভাব্যা বর্মা, যে দিল্লি ইউনিভার্সিটিতে বিকমের পড়াশোনা করছিল। মুকেশও দিল্লিতে যেত সোনা কেনা বেচার জন্য। এছাড়াও মুকেশের দ্বিতীয় স্ত্রী মানে রেখার থেকে মুকেশের 2 সন্তান ছিল, কাব্যা এবং অভিষ্ট। 2 স্ত্রীর সন্তানদের মধ্যে দেখলে মনে হতো না যে তারা 2 মায়ের সন্তান। সবসময় তাদের মধ্যে এমন একটা বন্ডিং দেখা যেত যে মনে হতো তারা একই মায়ের পেটের সন্তান। রেখাও ভাব্যাকে খুবই ভালোবাসত। রেখাও অনেক সময় ভাব্যাকে দিল্লিতে পৌঁছে দিতে যেত। রেখা
ভাব্যা, কাব্যা এবং হবিষ্ঠ চারজনেই একসাথে খুব সুন্দরভাবে সংসার করত। যাই হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই খবরটা পৌঁছে যায় রেখার কাছে। আর তারপর থেকেই স্বাভাবিকভাবে পারিবারিক টানাপোড়েন শুরু হয়। রেখার সাথে মুকেশের ঝগড়া শুরু হতে থাকে বারবার। প্রতিদিনের মতো রুটিন হয়ে যায় এই ঝগড়াঝাটি। এছাড়াও ব্যবসায়ী হিসাবে লোন, ঋণ, আর্থিক সমস্যা সেগুলো তো ছিল। তাই এত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মুকেশ সিদ্ধান্ত নিয়েছিল পুরো পরিবারকে শেষ করে ফেলতে হবে, তবেই সে সোয়াতির সাথে নতুন করে সংসার করতে পারবে। কিন্তু কিভাবে, এই প্রশ্নটা যখন মুকেশের মাথায় বারবার আসছিল, তখনই মুকেশের মাথায় আসে প্রায় 20 বছর আগের কথা। এখানে একটা কথা বলে রাখি, আমি এক্ষুনি বললাম যে 2019-20 সালে মুকেশের সাথে সোয়াতির দেখা, কিন্তু না, অ্যাকচুয়ালি সোয়াতির সাথে মুকেশের সম্পর্ক তার প্রথম বিয়ের পর থেকেই শুরু হয়েছিল। তখন থেকেই সোয়াতিকে বিয়ে করতে চাইতো মুকেশ। তাই মুকেশ প্ল্যান করে কিভাবে তার স্ত্রীকে সরানো যায়। অন্যদিকে মুকেশের স্ত্রী নিতু, যে কিনা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ঘুমের ওষুধ ইউজ করত, তাই যখনই তার যন্ত্রণা হতো সে ঘুমের ওষুধ ব্যবহার করত। আর সেই প্ল্যানটাই কাজে লাগায় মুকেশ। সে একদিন অনেকটা পরিমাণে ঘুমের ওষুধ নিতুকে খাইয়ে দেয়। তারপরই নিতুর মৃত্যু হয় 2005-এ। মিডিয়া রিপোর্ট বলছে নিতুর মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে খুন করেছিল মুকেশ এই সোয়াতি শনির জন্য। নিতুর মৃত্যুর পর মুকেশ ভেবেছিল এবার সোয়াতিকে বিয়ে করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরিবার জোর করে রেখার সাথে মুকেশের বিয়ে দিয়ে দেয়। আর তখনই মুকেশ এবং সোয়াতির সম্পর্কটা সেই পর্যন্ত কিছুটা হলেও আটকে যায়। আর মুকেশ যেহেতু বিয়ে করে নিয়েছিল, তাই সোয়াতিও তার 1 বছর পর নিজেও বিয়ে করে নিয়েছিল। আর নিজেরাও একসাথে আলাদা আলাদা সংসারে ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর সোয়াতির 2জন সন্তানও জন্ম নেয়। তারপর সেও খুশি খুশি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। তারপর কেটে যায় আরও কয়েকটা বছর, চলে আসে সাল 2019। মুকেশ তার স্ত্রী রেখা এবং তার পরিবার নিয়ে 2019-এ মথুরা বৃন্দাবনে ঘুরতে গেছিল। আর সেখানেই আবারও দেখা হয় সোয়াতির শনির সাথে। যে প্রেমটা তাদের চাপা পড়ে গিয়েছিল, এই দেখার পর সেই প্রেমটা আবারও মাথা নাড়া দিয়ে উঠেছিল। ফলে তারা আবারও মেলামেশা শুরু করে। আর এই মেলামেশার পর স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কটা আরও গভীর হয়। এদিকে সোয়াতির স্বামী সোয়াতিকে ডিভোর্স দেয়। অনেক রিপোর্ট বলছে মুকেশ নিজেই সোয়াতির স্বামীকে মদ খাওয়াতো, যাতে সে মদ খেয়ে সোয়াতির উপর অত্যাচার করে, তাকে মারধর করে, তার সাথে ঝগড়াঝাটি করে, যেটা থেকে অস্থির হয়ে সোয়াতি যাতে ডিভোর্স দিতে সুবিধা হয়। আর ঠিক সেটাই হয়। সাথী তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সাল 2020-তে তার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে নেয় এবং 2 সন্তানকে নিয়ে কানপুরে চলে আসে। আর কানপুরে মুকেশ তাকে একটা ঘর ভাড়া দিয়ে দেয়, আর তার সমস্ত খরচ বহন করতে থাকে মুকেশই। এছাড়াও কানপুরে একটা জুয়েলারি শপ কিনেছিল সোয়াতি শনির নামে, যেটা সে আগের দোকানটা বিক্রি করে 16 লক্ষ টাকা পেয়েছিল। সেই 16 লক্ষ টাকা দিয়ে, মানে মুকেশ আগে যেটা দাবি করেছিল যে তার আত্মীয়রা, তার ভাইয়েরা তার টাকা আত্মসাৎ করে নিয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। তাই মুকেশের বর্তমান পরিবারও যখনই মুকেশ এবং সোয়াতির সম্পর্কটা নিজেরা জানতে পারে এবং রেখাও জানতে পারে যে মুকেশ কানপুরে একটা জুয়েলারি শপ কিনে দিয়েছে সোয়াতির নামে সেই 15 লক্ষ টাকা দিয়ে, তারপরেই শুরু হয় পরিবারে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি। সন্তানরাও জেনে যায় যে তাদের বাবা অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়েছে, তার বাবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত। তারপর থেকেই শুরু হয় পরিবারে ঝগড়া, রেখার সাথে স্বামীর ঝগড়া। আর সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মুকেশ সিদ্ধান্ত নেয় এই পুরো পরিবারকে শেষ করে দিতে হবে সেই 20 বছর আগের পদ্ধতি মতো, ঘুমের ওষুধ দিয়ে, যাতে কেউই সন্দেহ না করতে পারে। আর সেই প্ল্যানটাই মুকেশ এখানেও কাজে লাগায়। তাই প্রথমে দিওয়ালির ছুটিতে বাড়িতে আসা ভাব্যাকে আটকে দেয়, বলে যে কিছুদিন পরে যেও। যার ফিরে যাওয়ার কথা ছিল 8ই নভেম্বর, সেও বাবার কথা মতো আটকে যায়। আপনারা ভাবুন মুকেশ কতটা প্ল্যান করে ভাব্যাকে আটকে ছিল, কতটা প্ল্যান করে এই পুরো পরিবারকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ ভাব্যা যদি বেরিয়ে যেত দিল্লিতে, তাহলে সে বেঁচে থাকতো, আর সে পুরো পরিবারের এই মৃত্যুর কারণে বাবার বিরুদ্ধে লড়াই করতে পারত। তাই তাকে আগেই আটকে দেওয়া হয়েছিল। তারপরই মুকেশ 9ই নভেম্বর একটা পিৎজা নিয়ে আসে, যাতে আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো ছিল, যেগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হয়। কিন্তু ঘুমের ওষুধ মেশানোর কারণে খাবারের টেস্টটা খানিকটা খারাপ হয়ে যায়। তাই বাচ্চারা এবং রেখা কিছুটা খেয়ে বাকিটা ফেলে দেয়। ফলে কিছুটা হলেও তাদের মধ্যে ঘুমের ওষুধ ছিল। এরপরই মুকেশ নিজের হাতে সবাইকে দড়ি দিয়ে গলা টিপে শেষ করে ফেলে।
সবথেকে আশ্চর্যের ব্যাপার, যেহেতু সবার শরীরে কিছুটা হলেও ঘুমের ওষুধ ছিল, তাই কেউই প্রতিরোধ করতে পারেনি। সবথেকে আশ্চর্যের বিষয়, সন্তানরা সেই ঘুমের ঘোরে বাবাকে প্রশ্ন করেছিল যে তুমি আমাদের সাথে কি করছো। কোনো উত্তর না দিয়ে মুকেশ পুরো পরিবারকে খুন করে ফেলে, আর এমন একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে যেটা দেখলে সামনে থেকে মনে হবে যে সত্যি পুরো পরিবার হয়তো পারিবারিক সমস্যা, আর্থিক টানাপোড়েনের কারণে আত্মহত্যা করেছে। এমনকি মুকেশও রেলে কাটতে গেছিল সিম্প্যাথি করানোর জন্য, তবে আরপিএফ তাকে উদ্ধার করে এবং পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ মুকেশ এবং সোয়াতি সোনিকে গ্রেপ্তার করে, আর তারপর যে ইনভেস্টিগেশন হয় সেখান থেকে জানা যায় সোয়াতি সোনি নিজেও মুকেশকে তার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার জন্য প্ররোচনা দিয়েছিল, তাকে উস্কেছিল। তবে মুকেশের সুইসাইড নোটের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, মনোজ কুমার বর্মা এবং অখিলেশ বর্মা, তাদেরকে সাল 2025-এ বেল দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণই জোগাড় করতে পারেনি পুলিশ, আর মুকেশের সেই অভিযোগও খারিজ হয়ে যায়। সো হে গাইস, এই পুরো ঘটনাটা আবারও আমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করে দেয়, অবৈধ সম্পর্ক, প্রতারণা আর স্বার্থপরতা যখন মানুষের মাথায় চেপে বসে, তখন সে পুরো পরিবারকেও বাঁধা মনে করতে শুরু করে। একবার ভাবুন তো, মুকেশ নিজেই তার সন্তানদেরকে গলা টিপে খুন করে ফেলে, কতটা ভয়ঙ্কর একটা বিষয়। মুকেশ নিজেই সিম্প্যাথি করানোর জন্য মিথ্যের নাটক পর্যন্ত করে রেলের সামনে গিয়ে ট্রেনে ঝাঁপ দেওয়ার, কিন্তু যখনই তার এই পুরো মিথ্যেটা সবার সামনে ফাঁস হয়ে যায়, তখনই সবাই জানতে পারে এটা কোনো আত্মহত্যার ঘটনা নয়, এটা পরিকল্পিত ঠান্ডা মাথার একটা খুন, তাও অবৈধ সম্পর্কের জন্য। তো পুরো গল্পটা শোনার পর মুকেশকে নিয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আজকের গল্পটা এই পর্যন্ত, এরকম আরও একটা কাহিনী নিয়ে আবারও ফিরে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।